লেখিকা স্বাতী সেনগুপ্তর সত্যের অন্তরালে। এ কি করছেন স্যার? কেউ জানতে পারলে আমার চাকরিটা চলে যাবে। প্লিজ দয়া করে এরকম করবেন না। কাজটা চলে গেলে আমি খুব বিপদে পড়ে যাব স্যার। পূর্ণিমার অনুরোধের আকুল স্বর কানে ঢোকেনি মাইতির। পাগল কুকুরের মতন হাতড়ে বেড়াচ্ছিল মাইতির দুটো হাত পূর্ণিমার শরীরটা, যেন কিছু খুঁজে পেতে চাইছে। মিনিট পাঁচেক পরে পূর্ণিমাকে প্রায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে উঠলেন, আজকের কথা কেউ জানলে তোমার চাকরিটা যাবে, না হলে যেমন কাজ করছো করে যাও। আর একটা কথা, ভুলেও চাকরি ছাড়ার কথা ভেবো না। তোমার ঠিকুজি কুষ্টি সব আমার নখদর্পণে, তাই সেই ভাবনাও মাথায় আসতে দিও না কিন্তু। এবার যাও, নিজের জায়গায় গিয়ে কাজে মন দাও। মাইতির ঘর থেকে মাথা নিচু করে বেরিয়ে আসে পূর্ণিমা। আজকে তাকে যতটা হেনস্থা হতে হলো তার 1% কোনোদিন হয়নি সে। রাগ, ঘেন্না, দুঃখ, কান্না সব অনুভূতিগুলো একসাথে ওকে আঁকড়ে ধরেছিল, কিন্তু উপায় নেই কাউকে কিছু বলার। সাহসটাই নেই আসলে। ও কিছু বললে ওকেই লোকে বদনাম করবে। তবে ও নিজে জানে যে সত্যিটা বেশি দিন চেপে রাখা যাবে না। নিজের জায়গায় ফিরে মাথা নিচু করে বসে থাকে বেশ কিছুটা সময়, তারপর আবার নিজের কাজের মধ্যে ডুবে যায়। হাতের কাজগুলো শেষ করে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরে যাবে ভাবে। পূর্ণিমাকে নিজের রুম থেকে অপমান করে বের করে দিয়েও মাইতির শান্তি হয় না। ভাবতে থাকে ওকে নিয়েই। এই পুচকে মেয়েটা এত বুদ্ধি রাখে ভেবে রাগে গজগজ করতে থাকে। আজকে এত বছর ধরে মাইতি এই কোম্পানিতে চাকরি করছে, আজ পর্যন্ত কেউ ওর কাজ নিয়ে কোনো প্রশ্ন করতে পারেনি এর আগে। মেয়েটা এত সহজে বুঝলো কি করে মাইতির পরিকল্পনা? সেটা ভেবেই আশ্চর্য হতে হচ্ছে, আবার একটু ভয়ও করছে এটা ভেবে যে পূর্ণিমা যদি ম্যানেজমেন্টের কাছে পৌঁছে যায়, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। গত 15 বছর এই কোম্পানিতে আছে মাইতি, আর কয়েকটা মাস কাটাতে পারলেই ও সবার ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। তখন কেউ কিচ্ছু করতে পারবে না ওর। কিন্তু ততদিন ওকেও খুব সাবধানে পা ফেলতে হবে। স্পেশালি পূর্ণিমাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আর ইন্টারন্যাশনালের এক্সিকিউটিভ ডিরেক্টর অমরেশ মাইতি সেলস ম্যানেজার হিসেবে প্রথম পা দিয়েছিল সেই কোম্পানিতে। ম্যানেজমেন্ট নিয়ে MBA কমপ্লিট করে নিজের চাকরি জীবনে প্রবেশ তার। তারপর বেশ কয়েকটা ছোটখাটো কোম্পানিতে ঘুরে বেড়ানোর পরে একটা বিজনেস সামিটে দেখা হয় এখানকার MD মিস্টার আহমেদ জালালের সাথে। মাইতি সেদিন নিজের আগের কোম্পানি কেজি ফিডসের মার্কেটিং হেড সুবিমলের সাথে সামিটে উপস্থিত ছিল। বিজনেস হেডের জন্য বানানো প্রেজেন্টেশনটাতে শেষবারের মতন চোখ বোলা ছিল মন দিয়ে, আর ছোট ছোট কিছু কারেকশন করে দিচ্ছিল ঝটপট। কিন্তু একটা স্লাইডে চোখ পড়তেই চমকে ওঠে মাইতি। কোম্পানির রেভিনিউ জেনারেশনের ডিটেলসগুলোকে যেন পাল্টে দিয়েছে। কিন্তু ও তো নিজের হাতেই সবটা করেছিল, তাহলে এটা পাল্টে গেল কিভাবে? এপাশ ওপাশ দেখে নিজের বসের কানে কথাটা বলতেই সুবিমল মাইতির হাত থেকে ল্যাপটপটা একরকম ছিনিয়ে নিলেন। তারপর মাইতিকে বললেন, সবকিছুই যদি তোমার মাথায় ঢুকতো তাহলে তুমি আমার চেয়ারে বসতে, এটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। মাইতি বলার চেষ্টা করলো যে ওদের অ্যাকচুয়াল টার্নওভারের ডাটা আর রেভিনিউ জেনারেশনের ডাটা তো অনেক পার্থক্য আছে। এখানে যেসব লোকজন আছেন তাদের পক্ষে এই পার্থক্য ধরাটা অসম্ভব নয়। কিন্তু মাইতির কথাগুলোতে কোনো পাত্তা দেওয়া হলো না। মাইতি খুব ভালোভাবে বুঝে গেল যে প্রেজেন্টেশনটা ইচ্ছাকৃতভাবেই ভুল বানানো হয়েছে, যাতে অন্যান্য কোম্পানির সাথে কিছুটা হলেও টক্কর দেওয়া যায়। কিন্তু মিথ্যের আশ্রয় নিয়ে কি লাভ হবে সেটা মাইতির মাথায় ঢোকে না। তাদের কোম্পানির রেভিনিউর পরিমাপ ওখানে উপস্থিত সব কোম্পানি থেকে অনেকটা নিচে হলেও কোম্পানির প্রোডাক্টিভিটি কম্পিটিটিভ। মার্কেটে নতুন এসেও তাদের প্রোডাক্টের কোয়ালিটির জন্য কোম্পানির একটা আলাদা নাম আছে, কিন্তু এই প্রেজেন্টেশনটা সেই নামটার ক্ষতি করে দেবে ভেবেই মনটা বিক্ষিপ্ত হয়ে যায় মাইতির। হলের বাইরে গিয়ে একটা চেয়ারে বসে নিজের ল্যাপটপটা বের করে আবার প্রেজেন্টেশনটা খোলে। দেখে অবাক হয় যে ওর ল্যাপটপের ডাটাগুলো একদম সঠিক। এক মুহূর্ত লাগে না মাইতির বুঝতে যে কেন এটা করা হয়েছে। মিনিট পাঁচেক সময় নেয় মনকে প্রস্তুত করতে, আর তারপরে একটা ফোন করে সাহস করে। সেদিনের বিজনেস সামিটে মাইতি দেয় প্রেজেন্টেশনটা। মাইতির বস দূরে বসে ওকে দেখছিল।
প্রশংসিত চোখে যে নয় তা বলাই বাহুল্য। মিটিং শেষ করে যখন বেরোচ্ছে মাইতি, ঠিক সেই সময় ওর দেখা হয় মিস্টার জালালের সাথে। উনি এসে মাইতিকে নিজের কার্ড দিয়ে দেখা করতে বলেন ওনার সাথে। আর ইন্টারন্যাশনালের এমডি নিজে থেকে কার্ড দিয়েছেন। এটা অনেক বড় পাওনা মাইতির মতন একজন কর্মচারীর কাছে। মাইতি সারা রাত ঘুমাতেই পারে না এই ভেবে যে ওকে কেন দেখা করতে বললেন মিস্টার জালাল। ভাবতে ভাবতে সকাল হয়ে গেলে তাড়াতাড়ি তৈরি হয়ে যথাসময়ে অফিসে পৌঁছে দেখে ওর ডেস্কটা পুরো খালি। ওর জিনিসগুলো নেই কিছু সেখানে। বুঝতে পারে যে ওর চাকরিটা আর নেই। একটু পরে হয়তো কেউ এসে ওর থেকে ওর ল্যাপটপটা নিয়ে নেবে আর ওর হাতে একটা চিঠি ধরাবে টার্মিনেশনের। আশেপাশে লোকজন ওর দিকে তাকিয়ে দেখছিল। মাইতি কিছু বুঝে ওঠার আগেই পিয়ন এসে ওকে জানায় যে কুণাল ঘোষ ওকে ডাকছেন ইমিডিয়েটলি। কুণাল ঘোষ হলেন কেজি ফিডসের মালিক। এরা সোয়াবিন তেলের প্রস্তুতকারক। নামি দামি অন্যান্য তেলের সংস্থার থেকে অনেক ছোট একটা কোম্পানি, কিন্তু এদের ইউএসপি হলো সোয়াবিন অয়েলে ওমেগা 3 মাত্রাকে সঠিক পরিমাণে বজায় রাখা। এদের মার্কেটিং স্ট্র্যাটেজিও সেটাকে হাইলাইট করে বলে দাম একটু বেশি হওয়া সত্ত্বেও মার্কেটে আলাদাই জায়গা করে নিয়েছে খুব তাড়াতাড়ি। আর এই মার্কেটিংয়ের পুরো ক্রেডিটই যায় কুণাল ঘোষকে, কারণ উনি প্রফিট মার্জিনের থেকে হেলথকে প্রাধান্য দিয়েছেন। পিয়নের কাছ থেকে কুণাল স্যার ডাকছেন শুনে একটু ভয়ে ভয়ে ওনার রুমের দিকে এগিয়ে গেল। দরজায় নক করে ঢুকতেই মিস্টার ঘোষ উঠে দাঁড়িয়ে ওকে বললেন, এই যে ইয়াং ম্যান, তুমি তো আমাকে অবাক করে দিলে হে। এত সুন্দরভাবে কোম্পানির দুর্বল জায়গাগুলো সবার সামনে তুলে ধরার সাহস দেখে আমি বিস্মিত। আমি সামিটের পুরো ভিডিও দেখেছি। মাইতি ভাবতে থাকে কুণাল ঘোষ কথাগুলো রেগে বলছেন কিনা, কারণ ওর মনে হয়েছিল প্রোডাক্টের গুণগত মান বজায় রাখার জন্য কোম্পানি যে প্রফিট মার্জিন কম রেখেছে সেটা তুলে ধরলে মার্কেটে কোম্পানির একটা আলাদা জায়গা তৈরি হবে। আর সেটা মাথায় রেখেই ও লাস্ট মোমেন্ট কিছু পরিবর্তন করেছিল প্রেজেন্টেশনে। সেই কারণেই হয়তো কুণাল ঘোষ ওকে কোম্পানি থেকে বের করে দিতে চান। কি হলো মাইতি, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তোমার সাথে অনেক কথা বলার আছে, কিন্তু তার আগে তুমি স্বর্ণালীর সাথে দেখা করে নাও। আমি স্বর্ণালীকে বলে দিয়েছি তোমার ব্যাপারে। এখান থেকে বেরিয়ে সোজা ওর কাছে গিয়ে সবকিছু বুঝে নাও আগে, তারপর আমরা কথা বলবো আবার। মাইতিকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে উনি আবার বলে ওঠেন, কি হলো, কথাগুলো কানে গেল না? যাও গিয়ে দেখা করো স্বর্ণালীর সাথে। ধমক খেয়ে মাইতির হুঁশ ফিরল। চুপচাপ কুণাল ঘোষের কেবিন থেকে বেরিয়ে স্বর্ণালী ম্যাডামের কেবিনে গিয়ে ঢুকলো। ওকে দেখা মাত্রই স্বর্ণালী মানে কেজি ফিডসের HR একটা খাম ধরিয়ে দেয় ওর হাতে। মাইতির হাত পা ঠান্ডা হয়ে যায়। একটা চেয়ারে বসতে গেলে স্বর্ণালী বলে ওঠে, এখানে বসে আর কাজ নেই, আমার সাথে আসুন। নিজের বোকামির জন্য মনে মনে নিজেকে গালাগাল করতে থাকে মাইতি। কেন যে ও কোম্পানি দুর্বল জায়গাগুলো সবার সামনে তুলে ধরতে গেল। স্বর্ণালীর পিছু পিছু যেতে শুরু করে নিজের অজান্তেই, অনেকটা যন্ত্রের মতন। স্বর্ণালী ওকে নিয়ে ঢোকে পাশের একটা ছোট্ট কেবিনে। মাইতি দেখে ওর জিনিসগুলো সেখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে কেউ। স্বর্ণালী একগাল হেসে ওকে বলে, চিঠিটা খুলে একটু দেখুন মাইতিদা, ভালোই লাগবে আপনার। ওকে হাসতে দেখে মাইতি চিঠিটা খোলে। ওকে প্রমোশন দিয়ে কোম্পানি ওকে অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার পদে উন্নীত করেছে। নিজেকে আর সামলাতে পারেনি সেদিন মাইতি। স্বর্ণালীর সামনে ডুকরে কেঁদে ওঠে। ও তো ভাবতেই পারেনি এরকম কিছু হতে পারে। যে ভাবনা নিয়ে সেদিনও প্রেজেন্টেশনটা দিয়েছিল সেটা যে সত্যি কোম্পানির ভালোর জন্য, সেটা কুণাল ঘোষ বুঝতে পেরেছিলেন। বুঝে ও ইমোশনাল হয়ে যায়। স্বর্ণালী ওর দিকে জলের গ্লাসটা বাড়িয়ে দিয়ে বলে, কুণাল স্যারের মতন মানুষ হয় না মাইতিদা। আপনি এইভাবে আমাদের সাথে থাকুন আর কোম্পানির ভালোর জন্য কাজ করুন। কুণাল ঘোষের কাছে যাবে বলে ছোট্ট কেবিনটা থেকে বেরিয়েই দেখে সবাই উঠে দাঁড়িয়ে ওকে উইশ করছে হাততালি দিয়ে। বুকটা ভরে যায় মাইতির। মনে হয় কুণাল ঘোষকে গিয়ে একটা প্রণাম করে। মানুষটা সত্যি অদ্ভুত। অফিসে আসার পরে যা হাল হয়েছিল ওর, সেটা ভেবে এবার হেসে ফেলে মাইতি। তার মানে ও বাদে বাকি সকলেই জেনে গেছিল, কিন্তু কেউ ওকে বুঝতে দেয়নি। সবার মিলিত প্ল্যান ওকে অলমোস্ট পাগলই করে দিয়েছিল। চিঠিটা হাতে নিয়ে কুণাল ঘোষের কেবিনে গিয়ে ঢোকে আবার। এই যে এসেছো, সত্যি কথা বলতে কি জানো, তুমি আমাকে যেন আবার নিজের সামনে দাঁড় করিয়ে দিলে অনেক বছর পরে। 15 বছর আগে যখন শুরু করেছিলাম তখন শুধু একটি মাত্র কথা মাথায় রেখেছিলাম, যাই হোক না কেন কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করব না। তাতে যদি কোম্পানি একটু ধীরেও বড় হয় তাতে ক্ষতি নেই। অনেক সময় মনে হয়েছে অন্যান্য কোম্পানির সাথে পাল্লা দিই, প্রফিট মার্জিনের দিকে নজর দিই, কিন্তু পারিনি। আর কালকে তুমি আমার ভাবনাকে যেন সাপোর্ট করলে তোমার প্রেজেন্টেশনের মাধ্যমে, আর আমারও সাহসটা বেড়ে 4 গুণ হয়ে গেল। যাই হোক, এবার কাজের কথায়
কথায় আসি, আজ থেকে ব্র্যান্ডিং আর মার্কেটিং তোমার দায়িত্বে। তুমি তোমার টিম তৈরি করে নাও তোমার মতন করে। তোমার যা যা লাগবে স্বর্ণালীকে বলে দিও, ও সব ব্যবস্থা করে দেবে। একটু আমতা আমতা করে মাইতি জানার চেষ্টা করে ওর বস মানে মার্কেটিং হেড সুবিমলের কথা। জানতে পারে যে সুবিমলকে মার্কেটিং থেকে সরিয়ে প্ল্যান্টে দেওয়া হয়েছে। চাকরিটা যে চলে যায়নি সুবিমলে, সেটা জেনে একটুখানি হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলে মাইতি। কুণাল ঘোষের মতে মার্কেটিং সামলাবার আগে সুবিমলের জানা প্রয়োজন যে শুধু ব্র্যান্ডিং করলেই কোম্পানি চলে না, তার পেছনে বহু লোকের কায়িক শ্রমও আছে, যেটা মিথ্যের আশ্রয় নিয়ে আরেকটু হলে ধ্বংস করতে যাচ্ছিল সে। মাইতির সত্যি কথা বলার সাহস দেখে উনি বুঝতে পেরেছিলেন যে মাইতির ওপরে মার্কেটিং আর ব্র্যান্ডিং ছেড়ে তিনি নিশ্চিন্তে থাকতে পারবেন। কুণাল ঘোষের সাথে কথা বলে নিজের নতুন কেবিনে ফিরে আসে মাইতি। সেদিন যখন সে দেখল প্রেজেন্টেশনটাকে মিথ্যে দিয়ে সাজানো হয়েছে, নিজেকে আটকাতে পারে না। ফোন বের করে সোজা কুণাল ঘোষকে জানিয়েছিল যে সুবিমল যে কাজ করতে চলেছে তাতে কোম্পানির এতদিনের অর্জিত সুনাম নষ্ট হতে পারে। কুণাল ঘোষ শুধু জানতে চেয়েছিলেন সুবিমলের পরিবর্তে মাইতি সামলাতে পারবে কিনা। তারপরের ঘটনার সবটাই সকলের জানা। অর্কর সিটটা মাইতির ঘর আর পূর্ণিমার সিটের মাঝামাঝি জায়গাতে। সকাল থেকে ওদের দুজনকে লক্ষ্য করে যাচ্ছিল অর্ক। আন্দাজ করতে পারছিল কিছু একটা হয়েছে। তবে এই অফিসে মাত্র 1 মাস হলো চাকরি পেয়েছে অর্ক, তাই অনুমান করার বাইরে কিছু করার সাহস নেই ওর। পূর্ণিমাকে নিজের রিপোর্টিং ম্যানেজার হিসেবে ওর ভালো লাগে। শুরুর দিন থেকে পূর্ণিমা ওকে খুব সুন্দর করে গাইড করে আসছে। কোন কাজটা কখন কিভাবে করা উচিত সেই সবটাই অর্ক শিখছে পূর্ণিমার কাছেই। যদিও এত কম সময় সবটা সড়গড় হয়নি, কিন্তু এটুকু বুঝতে পারে যে পূর্ণিমা ওকে পুরো সহযোগিতা করে কাজ শেখার জন্য। কিন্তু আজকে আর অর্ক কাজে মন দিতে পারছে না। ওর ইচ্ছে করছে পূর্ণিমার কাছে গিয়ে কি হয়েছে জানতে। চোখ দুটো বারবার পূর্ণিমার দিকেই চলে যাচ্ছিল, কিছুতেই আটকাতে পারছিল না। দেখছিল পূর্ণিমা মাঝে মাঝে নিজের চোখ দুটো মুছছে। কি এমন বলেছেন ওকে মাইতি স্যার? বিকেল 5টা নাগাদ পূর্ণিমা ল্যাপটপটা বন্ধ করে দেয়, নিজের জিনিসগুলো গুছিয়ে ব্যাগে ভরে সিট ছেড়ে উঠে দাঁড়ায়। আস্তে আস্তে অর্কর সামনে এসে বলে, আজকে আমি একটু আগে বেরিয়ে যাচ্ছি অর্ক, কাল হয়তো আসবো না। তুমি আমাকে ফোন করে নিও কোনো কিছু প্রয়োজন হলে। আমার কাল কিছু কাজ আছে। অর্ক উঠে দাঁড়িয়ে পূর্ণিমার কথাগুলো শুনছিল। ভাবলো একবার জিজ্ঞাসা করে, কিন্তু পূর্ণিমার লাল হয়ে ফুলে যাওয়া চোখ দুটো দেখে সাহস করে না। বেরিয়ে পড়ে পূর্ণিমা বাড়ির উদ্দেশ্যে। এই কোম্পানি চাকরিটা পেতে পূর্ণিমাকে খুব বেশি পরিশ্রম করতে না হলেও নিজের কাজের প্রতি সম্পূর্ণ নিষ্ঠা রাখে। ও চাইলে অনেক বেশি টাকার চাকরি অনায়াসে পেতে পারত, কিন্তু আর ইন্টারন্যাশনাল ওর জন্য অন্যরকম মূল্যবান। ইকোনমিক্স নিয়ে মাস্টার্স করার সময় এখানেও নিজের ইন্টার্নশিপ করেছিল। তখন থেকে মিস্টার জালালের জন্য একটা আলাদা শ্রদ্ধা তৈরি হয়েছে ওর নিজের মনে। এত ভালো একজন মানুষ উনি যে ওনার দেওয়া জব অফারটা ফেলতে পারে না। দিল্লি, বেঙ্গালুরু শহর থেকে পূর্ণিমা ভালো অফারও পেয়েছিল, কিন্তু এই অফারটাকে অ্যাকসেপ্ট করে। পূর্ণিমার মনে হয় যে এই কোম্পানিতে ওর স্যালারি একটু কম হলেও শেখার সুযোগ এখানে অনেক বেশি। তার উপরে নিজের শহরও ছাড়তে হবে না। এই সব কিছু ভেবেই এখানে কাজ করতে শুরু করে। কাজের প্রতি ওর নিষ্ঠা ও সততা ওকে ওপরে উঠতে সাহায্য করে। কোম্পানির ফাইন্যান্স ডিপার্টমেন্টটা মিস্টার জালাল নিজেই দেখাশোনা করেন। পূর্ণিমাকে উনি প্রায় 4.5 বছর ধরে দেখছেন। 3 মাসের ইন্টার্নশিপ করতে যখন ও এসেছিল তখন থেকে লক্ষ্য করেছেন পূর্ণিমার মধ্যে নতুন কিছু জানার, শেখার অসীম আগ্রহ। তার উপরে ওকে কোনো কিছু করতে বললে অদ্ভুত উৎসাহের সাথে সেটা করে সে। যেদিন ওর ইন্টার্নশিপ শেষ হয় ওকে সার্টিফিকেটের সাথে সাথেই একটা অফারও করে রেখেছিলেন নিজের কোম্পানিতে জয়েন করার জন্য। সেই সময় পূর্ণিমা কিছু না বললেও মাস্টার্স শেষ করে যোগাযোগ করার সাথে সাথেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে ধরিয়ে দেন উনি। তারপর সময়ের সাথে কোম্পানির অনেক কাজের ভার তুলে দিয়েছেন ওর যোগ্যতা দেখে। পূর্ণিমার নিজের একটা ছোট টিমও আছে 3 জনের। ওদের মধ্যে একজন সিএ আর বাকি 2 জন অ্যাকাউন্টসের। ওদের 3 জনকে নিয়ে পূর্ণিমা অত্যন্ত দক্ষতার সাথে কোম্পানির ফাইন্যান্সটা দেখাশোনা করছে। কাজের প্রেশার ধীরে ধীরে বেড়ে যাওয়ায় এবার অর্ককে নিয়েছে পূর্ণিমা ওকে সাহায্য করার জন্য। এই ছেলেটিও বেশ ভালো। মিস্টার জালাল লক্ষ্য করেছেন যে ছেলেটি পূর্ণিমার দেওয়া কাজগুলো শেখার চেষ্টা করে। ইয়ার এন্ডিংয়ের সপ্তাহখানেক আগেই এসেছিল, কিন্তু ক্লোজিংয়ের সময় অনেক রাত পর্যন্ত অফিসে থেকেছে পুরো টিমের সাথে।
জালালের অফিসের সব স্টাফই খুব মিশুকে আর নিজেদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে কাজ করে। উনি নিজেও সকলের সুবিধা অসুবিধা দেখার চেষ্টা করেন সব সময়। তবে এই বছরে আর ইন্টারন্যাশনালের অনেক লস হয়েছে। ক্লোজিং রিপোর্টটা বারবার স্টাডি করে উনি দেখেছেন, কিন্তু কোথাও কোনো গড়মিল নেই। অথচ ওনার হিসেবে প্রায় 500 কোটি টাকার হিসেব মিলছে না। অতগুলো টাকা কোন খাতে খরচ হয়েছে সেটা উনি মেলাতে পারছেন না কিছুতেই। এই ক্ষতির পরিমাণ তার এত বছর ধরে তৈরি করা সাম্রাজ্যকে শেষ করে দেবে খুব তাড়াতাড়ি। পূর্ণিমাকে নিয়ে বসতেই হবে এই হিসেব মেলানোর জন্য। প্রোডাকশন এক্সপেন্স, ব্র্যান্ডিং এক্সপেন্স, স্যালারি, পেটি এক্সপেন্স, কোথাও কোনো গড়মিল নেই। বাকি শুধু ট্রাভেলিং আর মার্কেটিং টিম এক্সপেন্ডিচার। ডাটা এন্ট্রি অনুযায়ী সেগুলো সঠিক, কিন্তু জালালের হিসেব অন্য কথা বলছে। সেটা দেখার কাজ তো মাইতির, সেও তো অত্যন্ত বিশ্বস্ত লোক। উনি নিজে ওকে সিলেক্ট করেছিলেন নিজের কোম্পানির জন্য। ওর সৎ সাহস আর সততা নিজের চোখে যাচাই করেছিলেন জালাল। তাহলে সমস্যাটা কোথায় আছে? নিজের বাড়িতে বসে রিপোর্টগুলো দেখছিলেন আর ভেবে যাচ্ছিলেন, জালাল এতগুলো টাকা কিভাবে কোথায় উবে গেল। অফিস থেকে বেরিয়ে পূর্ণিমা বাড়িতে ঢুকে সোজা বাথরুমে চলে যায়। এতক্ষণ ধরে নিজেকে সামলে রেখেছিল। শাওয়ারটা চালু করে তার নিচে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে। পূর্ণিমা জানে না তার কি করা উচিত। ঘণ্টাখানেক ধরে জলের নিচ থেকে নিজেকে ঠান্ডা করে। সে জানে তার সামনে একটা অনেক বড় সমস্যা এসে উপস্থিত হয়েছে, কিন্তু তার ধৈর্য হারালে চলবে না। এই কোম্পানির প্রতি ভালোবাসা আর মিস্টার জালালের প্রতি তার শ্রদ্ধা, এই দুটোকে সামলেই তাকে যা করার করতে হবে। এতগুলো টাকার যে গড়মিল তার সবটাই তার জানা, আর প্রমাণও তার কাছে আজ রয়েছে। কিন্তু গড়মিলের আসল কারণ মিস্টার জালালকে জানাতে গেলে তার নিজের বিপদ। উনি বিশ্বাস করতে পারবেন না, উল্টে পূর্ণিমাকে ভুল বুঝে বসবেন। বাথরুম থেকে বেরিয়ে 1 কাপ গরম কফি নিয়ে ল্যাপটপটা খুলে বসে পূর্ণিমা। ব্যাগের ভেতরে ছোট্ট পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে ল্যাপটপে লাগিয়ে দেখতে থাকে। কিন্তু মাইতি যে কিভাবে জানতে পারলো এই পেন ড্রাইভের কথা ওর মাথায় ঢোকে না। আজ সকালে মাইতির রুমে ঢুকে ওনার ল্যাপটপ থেকে ডাটাগুলো কপি করে বেরোনোর সময় মাইতি ওকে দেখে ফেলে। মাইতির চোখ এড়িয়ে যদি দরজার বাইরে রাখা ফুলের টপটার ভেতরে ওটাকে ফেলতে না পারতো, তাহলে আজকে যে কি হতো কে জানে। প্রায় 15 বছর ধরে মাইতি এই কোম্পানিতে কাজ করছেন। জালাল স্যার ওকে সব রকমের সুবিধা দিয়ে এই কোম্পানিতে নিয়ে এসেছিলেন। আর এতগুলো বছর ধরে উনি নিজেও কি না করেছেন এই কোম্পানির উন্নতির জন্য। তাহলে কি এমন ঘটলো? কিসের লোভে উনি এত বড় বিশ্বাসঘাতকতা করছেন জালাল স্যারের সাথে গত কয়েক বছর ধরে? পূর্ণিমার প্রথম সন্দেহ হয় বছর 2 আগে। সেবার গড়বড়ে পরিমাণটা ছিল অল্প। পরে একটা এক্সিবিশনের বিল বের হলে ব্যাপারটা মিটে যায়। তার পরের বছর সেটা গিয়ে দাঁড়ায় প্রায় কোটিতে। কিন্তু সেবারেও কয়েকটা ইন্টারন্যাশনাল ট্যুর আর এক্সিবিশন ছিল, যেটা পরে হিসেবে যোগ করে মিলিয়ে দেন মাইতি। কিন্তু পূর্ণিমা সতর্ক হয়ে যায় অনেক। প্রতি বছর এভাবে হিসেবের গড়মিল হতে পারে না যদি না কোথাও কোনো কারচুপি থাকে। আর এবার তো সে সব রকম এক্সপেন্সগুলো চেক করে এসেছে প্রথম দিন থেকে। তাই সে জানে যে এই 25 কোটির গড়মিলের হিসেবটা কোথা থেকে পাওয়া যাবে। মন দিয়ে দেখা শুরু করে পেন ড্রাইভের ডেটাগুলো। মাইতি যেমন মানুষ, তাতে উনি পারফেক্ট প্ল্যানিং না করে কোনো কাজ করেন না। পূর্ণিমা নিশ্চিত ছিল যে সব কিছু তার তুলে আনা ডেটার মধ্যেই থাকবে, কিন্তু পূর্ণিমা যা পেল সেটা ওর কল্পনার থেকেও ভয়ঙ্কর। 2008 সালে বসে তৈরি করা এক ষড়যন্ত্র। বুক কেঁপে ওঠে পূর্ণিমার। এই তথ্য অনুযায়ী যদি সব কাজ পরিকল্পনা মাফিক চলে, তাহলে 2025-এর আগেই আর ইন্টারন্যাশনালের অস্তিত্ব মুছে যাবে। মানে মাইতি এই কোম্পানিতে চাকরিটা নিয়েছিল শুধুমাত্র আর ইন্টারন্যাশনালকে ধ্বংস করবে বলে। পূর্ণিমা আশায় হিসেবের গড়মিলগুলো গত কয়েক বছরে ধরা পড়ছে। তার আগেও নিশ্চয়ই অনেক কিছু হয়েছে যেগুলো হিসেবের বাইরে, কিন্তু জালাল স্যার কিছু টের পেলেন না। সেটা কি করে সম্ভব? আর কেন এই ভয়ঙ্কর পরিকল্পনা? মাথায় ঢোকে না কিছু পূর্ণিমার। কি করা উচিত এখন ওর? মিস্টার জালালকে জানাবে নাকি একবার কথা বলার চেষ্টা করবে সে নিজে মাইতির সাথে? যদিও আজকে সকালে যা হলো, তারপরে মাইতির সাথে কথা বলতে ওর ঘেন্না লাগবে। অফিসে আজ প্রায় রাত 9টা পর্যন্ত বসে রইল মাইতি। ল্যাপটপের কিবোর্ডে ঝড়ের বেগে তার আঙুলগুলো চলছিল। প্রতিটা ফোল্ডারে পাসওয়ার্ড লাগাচ্ছে একটা একটা করে। ইস, এটা আরও আগে করা উচিত ছিল। ভুল হয়ে গেছে খুব। নিজেই নিজেকে গালি দেয় মনে মনে। সবকটা ফোল্ডারকে সুরক্ষিত করে খানিক নিশ্চিন্ত হয়ে বেরিয়ে পড়ে অফিস থেকে। সে জানে বাড়িতে আরেকজন না খেয়ে বসে থাকবে সে যতক্ষণ না ফিরছে। গাড়িটা পার করে ফ্ল্যাটের দরজায় পৌঁছে শুনতে পায় ঘরের ভিতরে কথা কাটাকাটি চলছে। সে জানে আজকে রাতে তাকে আবার কঠিন ঝড়ের সামনা করতে হবে। চোখটা একটু জ্বালা করে ওঠে মাইতির। মনটা শক্ত করে নিজের চাবিটা দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে তাড়াতাড়ি।
সালটা 2001 ডিসেম্বরের রাত। শীতটা ভালোই পড়েছিল সেবার। সেক্টর 5-এর অফিস থেকে বেরিয়ে উল্টোডাঙা যাবে বলে বাস স্টপে দাঁড়িয়েছিল সুলেখা। রাত প্রায় 8টা বেজে গেলেও বাস আসছিল না কেন কে জানে। আর দেরি না করে ট্যাক্সির জন্য এদিক ওদিক তাকাতে থাকে সুলেখা। ঠিক তখনই একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে এক ভদ্রলোক ওকে উঠে বসতে বললেন। ভদ্রলোক সুলেখার অফিসে প্রায় আসেন ওনার ট্যাক্স সম্পর্কিত কাজের ব্যাপারে, তবে নামটা জানা নেই সুলেখার। সুলেখাকে ইতস্তত করতে দেখে উনি গাড়ি থেকে নেমে আসেন, বলেন, ভয় নেই আপনার, কোনো ক্ষতি করব না। আর আমি তো আপনার অফিসে প্রতি মাসেই আসছি। আপনার সাথে কথা না হলেও এতটা রাতে আপনাকে এখানে একা দেখেও এড়িয়ে চলে গেলে নিজের বিবেকের কাছে মুখ দেখাতে পারবো না ম্যাডাম। চলে আসুন আর দেরি না করে। ব্যাগের ভেতরের পেপার স্প্রেটা একবার দেখে নেয় বাইরে থেকে হাত বুলিয়ে, তারপর গাড়িতে উঠে বসে। রাস্তায় দু একটা কথা হয় ওনার সাথে। উল্টোডাঙা পৌঁছতে মিনিট 15 সময় লাগে সুলেখার। অনেক ধন্যবাদ জানিয়ে নেমে পড়ে সুলেখা গাড়ি থেকে। হাত ঘড়িতে সময় 8টা 40। হাঁটার বেগ বাড়িয়ে দেয়ও। 9টা লোকালটা ধরতেই হবে ওকে। বাড়িতে ওর 6 মাসের মেয়েটা আছে, মাকে ছাড়া সারাদিন। স্বামী, মেয়ে আর শাশুড়ি মাকে নিয়ে সুলেখার সুখের সংসার। ছোট্ট মেয়েটাকে শাশুড়ি সামলান সারাদিন। সুলেখার বরকে কাজের সূত্রে বাইরে বাইরেই কাটাতে হয় মাসের 15 দিন। বাড়িতে ফিরতে আজ শাশুড়িমা একটু বকা দেন ওকে দেরি হওয়ার জন্য। সুলেখা জানে এই বকাতে ভালোবাসা ছাড়া অন্য কিছু নেই। মুখে একটু অপরাধী ভাব নিয়ে নিজের ঘরে ঢুকে ফ্রেশ হয়ে এসে মেয়েটাকে কোলে নিয়ে আদর করতে থাকে। আর সেই ফাঁকে ট্রেতে 2 কাপ চা নিয়ে এসে বৌমার পাশে বসে পড়েন ওর শাশুড়িও। সপ্তাহ 2 পরের কথা, সুলেখা ছুটি নিয়েছিল ব্যাংকের কিছু কাজের জন্য। ব্যাংকের কাজ শেষ করে বের হতেই একটা ফোন আসে ওর কাছে। রয়্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের অফিস থেকে ওকে ইন্টারভিউর জন্য ডাকা হয় সেদিনই। অবাক হয় সুলেখা এই কোম্পানি থেকে ফোন আসায়। মনে করতে পারে না কবে অ্যাপ্লাই করেছিল বা আদৌ করেছিল কিনা, কিন্তু অগ্রাহ্য করতে পারে না শাশুড়ি মাকে আর বরকে ফোন করে খবরটা জানিয়ে পৌঁছে যায় সেই অফিসে। HR-এর সাথে প্রথম রাউন্ডের পরে ওকে অপেক্ষা করতে বলা হয়। প্রায় আধ ঘন্টা পরে ও ডাক আসে। এবার সোজা MDর ঘরে ওকে নিয়ে যাওয়া হয়। বড় ঘরটাতে ঢুকে ও চিনতে পারে ভদ্রলোককে। সেই দিন রাতে উনি সুলেখাকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছিলেন। প্রায় 40 মিনিট ধরে চলে ওর ইন্টারভিউ। সেখানে ওকে ভার্বাল প্রশ্নের সাথে প্র্যাকটিক্যাল কিছু কাজও করতে দেওয়া হয়। তারপর আবার কিছুক্ষণ অপেক্ষার পরে HR এসে ওর হাতে অফার লেটারটা ধরিয়ে দিয়ে বলে, যত তাড়াতাড়ি পারেন জয়েন করে নিন সুলেখা। সবকিছু প্রায় ঝড়ের বেগে হয়ে যায়। অফার লেটারটা পড়ে মুখে হাসি ফুটে ওঠে ওর। ওকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পজিশনে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে জয়েন করতে বলা হয়েছে। ওই অফিস থেকে বেরিয়ে বরকে ফোন করতেই সেও খুব খুশি হয়। ভালো একটা কোম্পানিতে ভালো অফার, খুশি হওয়ারই কথা। কাজের ব্যাপারে অত্যন্ত সুদক্ষ হওয়ার কারণে সুলেখা খুব তাড়াতাড়ি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে ওর MDর কাছে। দেখতে দেখতে চলে যায় 2 বছর। এই 2 বছরে ঘটে যায় অনেক কিছুই। সুলেখার স্বামী মারা যায় একটা পথ দুর্ঘটনায়। মেয়ে আর শাশুড়িকে নিয়ে একা যুদ্ধ শুরু হয় তার। মেয়েটাও বড় হচ্ছিল। ওর স্কুল, পড়াশোনা, টিউশন সবটাই সুলেখাকে একা সামলাতে হতো। ছেলে মারা যাওয়ার শোকটা শাশুড়ি নিতে পারেননি। কেমন যেন স্তব্ধ হয়ে গেছিলেন উনি। তাই সুলেখার ওপরে অনেক দায়িত্ব এসে গেছিল। তবে সুলেখা হাসি মুখে সবটা সামলে নিচ্ছিল সুন্দর করে। স্বামী মারা যাওয়ার 1 বছরের মাথায় শাশুড়ি মাও চলে যান। মেয়েকে বুকে নিয়ে চলতে থাকে ওর বেঁচে থাকার লড়াই। 2005 সালে এই কোম্পানিতে ওর 5 বছর সম্পূর্ণ হওয়ার পরে ওকে সিনিয়র ম্যানেজারের পদে উন্নীত করা হয়। আর সেই সুবাদে অফিসে একটা ছোট পার্টিও দেওয়া হয়। পার্টিতে সেদিন সবাই ওকে জোর করে একটু মদ খাইয়ে দেয়। অনভিজ্ঞ সুলেখার নেশা হয়ে গিয়েছিল। পার্টি শেষে খুব ভালো করে দাঁড়াতে পারছিল না সে। শুধু এইটুকু বুঝেছিল কেউ একজন ওকে নিয়ে গাড়িতে উঠিয়েছিল। আর তারপরে ওর ঘুম ভেঙেছিল ভোর রাতে একটা দামি হোটেলের ঘরে। গায়ের থেকে চাদরটা সরাতে গেলে অনুমান করতে পারে কি হয়েছে ওর সাথে। কিছু ভেবে ওঠার আগেই দেখে ওর MD বাথরুম থেকে বেরিয়ে আসছে। চাদরটাকে কোনো রকমে গায়ের মধ্যে পেঁচিয়ে নিয়ে নিজের জামাকাপড় খুঁজে ঢুকে যায় বাথরুমে। আয়নার সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে থাকে সুলেখা। নিজের অজান্তে আজ সে এত বড় প্রতারণার সম্মুখীন হয়েছে। সে জানে না আজ তার কি করা উচিত। বাড়িতে মেয়েটা একা রয়েছে। এই লোকটা সবকিছু জেনে ওর সাথে এত বড় একটা অন্যায় করেছে ভেবে ঘেন্না লাগছিল সুলেখার। বাথরুম থেকে বেরিয়ে আসতে লোকটা ওকে বলতে থাকে, আমি জানি আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার এই ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু বিশ্বাস করো, আমি নিজেও জানি না কিভাবে কি হয়েছে। আমি অনেক নেশা করে ফেলেছিলাম আজ। একটাও কথা বলে না সুলেখা। চুপচাপ বেরিয়ে পড়ে রুম থেকে, তারপর হোটেল থেকে। এখন ওকে যত দ্রুত সম্ভব বাড়িতে পৌঁছাতে হবে। সে জানে না তার মেয়েটা একা কি করছে। শাশুড়ি মারা যাওয়ার পর একটা কাজের মেয়েকে রেখেছে সুলেখা, কিন্তু সে রাত 8টার পরে থাকে না। আর সুলেখাও কোনোদিন
9টার বেশি দেরি করে না কোনোভাবেই, কিন্তু আজ সব কিছু গন্ডগোল হয়ে গেছে। দিগ্ভ্রান্ত হয়ে ট্যাক্সি খুঁজতে থাকে সুলেখা। অনেক কষ্টে একজন রাজি হয়ে যায় ওর বাড়ি অবধি যেতে ডাবল ভাড়ার পরিবর্তে। ভোর রাতের খালি পথে বেশি সময় লাগার কথা নয় বাড়ি পৌঁছাতে, কিন্তু সেদিন সবটাই বড় নির্মম হওয়ার ছিল। মদের নেশায় নিজের সম্মান হারানো সুলেখা জ্ঞান হারায় আরেক মদ্যপ ড্রাইভারের লরির ধাক্কায়। বাড়িতে মেয়েটা রয়ে যায় একাই, মায়ের অপেক্ষায়। পরের দিন পূর্ণিমা নিজের মনকে তৈরি করে নিয়েই অফিসে ঢোকে। অর্ককে ডেকে নিয়ে নিজের পাশে বসায়। 2008 সালের আগেই মাইতি কোথায় ছিল আর ওর ফ্যামিলি সম্পর্কে জানা খুব প্রয়োজন। অর্ক ছাড়া এই মুহূর্তে ও আর কাউকে বিশ্বাস করতে পারবে না। অর্ক জানায় ও দুদিনের মধ্যে সব খবর জোগাড় করে ফেলবে, কিন্তু তার আগে পর্যন্ত পূর্ণিমাকে খুব সাবধানে থাকতে হবে আর মাইতিকে যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে বুদ্ধি করে। এড়িয়ে চলার কাজটা খুব কঠিন হলেও পূর্ণিমা ম্যানেজ করার চেষ্টা করতে থাকে আপ্রাণ। মাইতিও দেখছিল যে পূর্ণিমা ওকে এড়িয়ে চলার চেষ্টা করছে। সেও পূর্ণিমাকে ঘাটায় না, কাজের জন্য যেটুকু কথা বলা দরকার সেটুকুই বলে। এদিকে তলে তলে দুজনে চেষ্টা করে যায় নিজের কাজ গোছানোর। বুদ্ধিমান ছেলে অর্কর বেশি সময় লাগে না মাইতির খবর বের করতে, কিন্তু একটা খটকা আছে যার উত্তর শুধুমাত্র মাইতির পক্ষেই দেওয়া সম্ভব। বের করা সব খবরই সে জানায় পূর্ণিমাকে, কেবলমাত্র এই খটকাটা ছাড়া। সেটা পরিষ্কার হলে তবেই পূর্ণিমাকে জানাবে সেটাও বলে দিল। এরকম একজন সৎ মানুষ ছিলেন মাইতি। সেটা জানার পরে পূর্ণিমার খুব অবাক লাগে। কিসের অভাব পূরণ করার জন্য তিনি এই কোম্পানির ক্ষতি করছেন সেটা বুঝে উঠতে পারছিল না পূর্ণিমা। কিন্তু এই দুদিনে পূর্ণিমার কোম্পানির সব ফিনান্সিয়াল পলিসি পাল্টে ফেলে। পাওয়ার অফ অ্যাটর্নি বদলে যায়, সব ব্যাংক অ্যাকাউন্টেও ইনস্ট্রাকশন পাল্টে যায়। মাইতির সই ছাড়াও সব কিছুতে পূর্ণিমার সইও ম্যান্ডেটরি করে দেওয়া হয়। অন্যদিকে মাইতিও থেমে নেই। 2-3 জন গুন্ডা ভাড়া করে পূর্ণিমাকে ভয় দেখানোর জন্য। একদিন অফিসের খুব কাছে এসে তারা ধমকি দিয়েও যায় তাকে, কিন্তু পূর্ণিমা ভয় পাওয়ার মেয়ে নয়। সে বুদ্ধি করে সোজা মাইতির ঘরে ঢুকেই বলে আসে যে সে পুলিশে কমপ্লেন জানিয়েছে, কেউ তার পেছনে গুন্ডা লাগিয়েছে। আর এও বলে দরকার পড়লে সে পুলিশের কাছে মাইতির নামটা বলতেও দ্বিধা করবে না। মাইতি ওকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে সুযোগ না দিয়ে পূর্ণিমা নিজের জায়গায় ফিরে আসে। ফোনটা হাতে নিয়ে অর্কর নম্বরটা ডায়াল করে, কিন্তু অর্কর নম্বরটা বন্ধ পায়। আজকে অর্ক ছুটি নিয়েছে নিজের কাজের জন্য। একটা SMS ছেড়ে রাখে পূর্ণিমা যাতে অর্ক ওকে কল ব্যাক করে অবশ্যই। বাইপাসের ধারে একটা বড় কমপ্লেক্স নিহারিকা, ওখানে প্রায় 10টা-20 তলা বিল্ডিং। একটু সময় লাগলেও সঠিক ফ্ল্যাটটা খুঁজে পায় অর্ক। লিফটে উঠে সোজা 16 তলার ফ্ল্যাটের সামনে গিয়ে বেল বাজায় সে। একজন নার্স এসে দরজাটা খুলে দেয়। ঘরের ভেতরে চোখ যেতেই দেখতে পায় একজন মহিলাকে হুইল চেয়ারে বসে আছেন। বুঝতে একটুও অসুবিধা হয় না যে মহিলা মানসিক ভারসাম্যহীন। মহিলা অর্থহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন অর্কর দিকে। নার্সটি জানতে চায় অর্কর আসার কারণ। এক মুহূর্ত সময় না নিয়ে সে জানায় ডক্টর নীলাদ্রি সরকার ওকে পাঠিয়েছেন পেশেন্টকে একটু চেক করার জন্য। নার্সটি জানে এ সপ্তাহে 3 দিন করে একজন জুনিয়র ডক্টরকে পাঠানো হয় এই ফ্ল্যাটে, তাই সে সহজেই অর্কর কথা বিশ্বাস করে। খুব ভালো করে খোঁজ খবর নিয়েই অর্ক এখানে এসেছিল। ডক্টর নীলাদ্রি সরকার হলেন নিউরোলজিস্ট। হুইল চেয়ারে বসে থাকা মহিলার শরীরের সমস্ত নার্ভগুলো ক্রমাগত শুকিয়ে যাচ্ছে, আর যে তীব্র গতিতে সেটা হচ্ছে তাতে বড়জোর আর কয়েক মাস উনি বেঁচে থাকবেন। অর্ক কথায় কথায় জেনে নিল বাড়ির অন্যান্য সদস্যদের সম্পর্কে। বুঝতে পারল অঢেল প্রাচুর্য না থাকলে এই রোগ নিয়ে বেঁচে থাকা আর তার চিকিৎসা করা অসম্ভব। ফ্ল্যাটটা থেকে বের হয়ে আসার সময় একটা ফটো ফ্রেমে দেখতে পায় এই মহিলাকে জড়িয়ে ধরে থাকা আরও একজন মানুষকে। খুব চেনা একটা মুখ, কিন্তু কোথায় দেখেছে মনে পড়ে না অর্কর। তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসে মোবাইল ঘাঁটতে থাকে পুরনো কিছু খবরের খোঁজে। বেশি সময় লাগে না বের করতে, অনেকটাই পরিষ্কার হয়ে যায় সবটা অর্কর কাছে, শুধুমাত্র এই খটকাটা ছাড়া। আবার বেরিয়ে পড়ে অর্ক। প্রায় ঘন্টাখানেক পরে পৌঁছে যায় স্পন্দন নামের হার্টের নার্সিংহোমের সামনে। অনেক কষ্টে একজন সিকিউরিটির সাথে সেটিং করে বেশ কিছু টাকার বিনিময়ে আধ ঘন্টা অপেক্ষার পরে একজন ওয়ার্ড বয় এসে ওর হাতে একটা ফাইল দিল। ফাইলের ওপরে লেখা নাম আর ফটো দেখে অর্কর খটকাও দূর হয়ে যায় এবার। এখন ওর প্রয়োজন পূর্ণিমাকে। ফোনটা বের করে কল করে পূর্ণিমাকে। ওরা দুজন একটা কফি সেন্টারে দেখা করে। অর্ক ধীরে ধীরে ওর কথাগুলো বলতে থাকে সব। আজকে RR ইন্টারন্যাশনালের সূত্রপাত হয়েছিল রয়্যাল ইন্ডিয়া লিমিটেডের নামে। জালাল তখন একজন তরুণ ব্যবসায়ী, বছর 24-এর যুবক। নিজের সাহসের ওপরে ভরসা করে ব্যাংক থেকে লোন নিয়ে নিজের ব্যবসা শুরু করেছে। 2 বছরের মধ্যে সেই ব্যবসা থেকে লাভ আসতে শুরু হয়। বেশ কয়েকজন লোক আর একটা অফিসও নেয় সে।
খুব তাড়াতাড়ি বাজারে একটা জায়গা করে নেয় তার কোম্পানি। নিজের ট্যাক্স সম্পর্কিত কাজ তখন থেকেই সে নিজের হাতেই রাখে। সেই সূত্রেই তার আলাপ হয় সুলেখার সাথে, আর তারপরে তাকে নিজের কোম্পানিতে নিয়েও আসেন ওর ডেডিকেশন দেখে। কিন্তু ওই একটা রাত তার জীবনের সব কিছু ওলটপালট করে দেয়। সুলেখার অ্যাক্সিডেন্টের খবরটা শুনে জালাল নিজেকে স্থির রাখতে পারেন না। ছুটে চলে যান সুলেখার বাড়িতে, সুলেখার মেয়েকে নিয়ে যান একটা সুরক্ষিত জায়গায়। ওর বড় হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা করে দেন আর নিজেকে ডুবিয়ে দেন কাজে। সময়ের সাথে সাথে রয়্যাল ইন্ডিয়া নাম পরিবর্তন করে হয় আর ইন্টারন্যাশনাল। মার্কেটে হয়ে ওঠে 1 নম্বর। সুলেখা ভালোবাসত একজন সাধারণ মধ্যবিত্ত ছেলেকে, যাকে পছন্দ করতেন না প্রতিষ্ঠিত ব্যবসায়ী কুণাল ঘোষ। কিন্তু স্বাভিমানী মেয়ে সুলেখা তার পছন্দ করা ছেলেকে বিয়ে করে বাবার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। একমাত্র মেয়ের জেদের কাছে নরম না হলেও মেয়ের ব্যাপারে সমস্ত রকম খবর রাখতেন কুণাল ঘোষ। যে রাতে সুলেখার অ্যাক্সিডেন্ট হয় সে রাতের খবর তার কাছে পৌঁছালে তিনি নিজে ঘটনাস্থলে চলে যান। মেয়েকে ওই অবস্থায় দেখে নিজেকে স্থির রাখতে পারেন না। কুণাল ঘোষের সাথে ছিল মাইতি, যে বাবা মেয়ের সম্পর্কের সবটুকুই জানা। জ্ঞান হারানোর আগে মাইতিকে উনি শুধু এটুকু বলতে পেরেছিলেন, বাচ্চাটাকে দেখো। কুণাল ঘোষ আর সুলেখাকে নার্সিংহোমে ভর্তি করে দিয়েই মাইতি সুলেখার বাড়িতে যায়, কিন্তু খুঁজে পায়নি বাচ্চা মেয়েটাকে। যে মানুষটা মাইতিকে এত বড় সুযোগ দিয়েছিলেন জীবনে প্রতিষ্ঠিত হতে, সে মানুষটার এই পরিণতি মেনে নিতে পারেনি সে। শুরু হয় কঠিন পরিকল্পনা। জালালের কাছ থেকে পাওয়া কার্ডটা যেভাবে কাজে লাগবে সেটা কোনোদিন কল্পনাও করতে পারেনি মাইতি। সেদিন অ্যাক্সিডেন্টে প্রাণে বেঁচে গেছিল সুলেখা, কিন্তু হারিয়ে ফেলে অন্য অনেক কিছু। মাইতি লড়তে থাকে একা দুটো প্রাণকে নিয়ে, একজন বাড়িতে আর একজন নার্সিংহোমের বিছানায়। ত্রুটি রাখে না দুজনের সেবাতে এক ফোঁটাও। মিস্টার জালালের ঘরে বসে পূর্ণিমা পুরো গল্পটা বলে ওনাকে। সবটুকু শোনার পর মিস্টার জালাল মাথা নিচু করে কিছুক্ষণ বসে থাকার পরে বলেন, মাইতিকে একবার আমার সাথে দেখা করতে বলো। ও এখনো একটা ব্যাপার জানে না যেটা ওর জানা প্রয়োজন। পূর্ণিমা অর্ককে দিয়ে ডেকে পাঠায় মাইতিকে। মিস্টার জালালের ঘরে ঢুকে পূর্ণিমাকে দেখে মাইতি আন্দাজ করে নেয় কি হতে পারে ডাকার কারণ। পূর্ণিমা নিশ্চয়ই সবকিছু বলে দিয়েছে জালালকে, কিন্তু মাইতির মনে কোনো ভয় নেই আজ। কুণাল ঘোষের মতন মানুষকে যে লোকটা আজ পরনির্ভরশীল করে দিয়েছে, তার নিজেরও দাঁড়ানোর ক্ষমতা থাকবে না আর। আমার জীবনের একটা ভুলের মাসুল আমি সারা জীবন ধরে দিচ্ছি মাইতি। তোমাকে প্রথমবার দেখেই বুঝেছিলাম তুমি একজন সৎ এবং নিষ্ঠাবান কর্মচারী, কিন্তু এটা কোনোদিন ভাবিনি যে তুমি নিজের জীবনকেও বাজি রাখতে পারো কারোর জন্য। আমার প্রতি তোমার রাগ ঘৃণা সবটাই ন্যায্য, তবে যেভাবে তুমি কুণাল ঘোষ আর তার মেয়ের দেখভাল করে যাচ্ছ এতগুলো বছর ধরে, তার কোনো তুলনা হয় না। কিন্তু এবার থেকে আরও দুটো দায়িত্ব তোমাকে নিতে হবে মাইতি। আমার এই কোম্পানিকে তুমি আবার দাঁড় করাবে নিজের দায়িত্ব নিয়ে, আর তোমার সেই কাজে তোমাকে সাহায্য করবে সুলেখার মেয়ে। সে বড় হয়েছে, যোগ্যতা অর্জন করেছে। মাইতি চমকে উঠে সুলেখার মেয়ের কথা শুনে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে জালালের মুখের দিকে। মাইতি ভাবতেও পারেনি সুলেখার মেয়ে বেঁচে আছে। মেয়েটাকে খোঁজার জন্য সব রকম চেষ্টা করেছিল মাইতি। থানা পুলিশ সব লাগিয়েও কোথাও কোনো খবর পাওয়া যায়নি বাচ্চাটার। আজ এত বছর পরে মেয়েটার কথা শুনে বাকশূন্য হয়ে যায় মাইতি। হ্যাঁ মাইতি, মেয়েটা বেঁচে আছে। আমি আমার সামর্থ্য দিয়ে তাকে বড় করে তুলেছি। সে জানে সে অনাথ, কারণ আমি তাকে বলতে পারিনি তার আসল পরিচয়। আমার সাহস হয়নি। কোথায় আছে মেয়েটা, আমাকে দয়া করে জানান। দুটো মানুষ হয়তো ওর খবর পাওয়ার লোভেই আজও বেঁচে রয়েছেন। আপনার সামনে দাঁড়িয়ে আছে সে। পূর্ণিমা ম্যাডামই হলেন সুলেখা দেবীর মেয়ে। ওদের কথার মাঝে অর্ক এসে দাঁড়িয়েছিল। সেই জানায় কথাটা ওদের। যে বছর সুলেখার অ্যাক্সিডেন্ট হয় সে বছরই 5 বছরের একটা মেয়ের অ্যাডমিশন হয়েছিল মাতৃভবন নামে একটা অনাথ আশ্রমে। লোকের সাহায্যে কোনো রকমে চলা মাতৃভবনের ভোল পাল্টে যায় তখন থেকেই। পুরনো খবর ঘাটাঘাটি করতে গিয়ে এই খবরটাতে চোখ পড়ে অর্কর। তারপর সেখানে গেলেই সব কিছু মিলে যায়। অর্কর কথা শুনে পূর্ণিমা হতভম্ব হয়ে যায়। মিস্টার জালালকে এসব করার কারণ জিজ্ঞাসা করবে বলে ওনার দিকে তাকাতেই দেখতে পায় চেয়ারে বসে থাকা মানুষটার মাথা নুয়ে পড়েছে। পূর্ণিমা তাড়াতাড়ি করে ওনার কাছে গিয়ে গায়ে হাত রাখতেই শরীরটা ঢলে পড়ে। ডাক্তার এসে জানিয়ে দেন উনি মারা গেছেন। ওই ঘটনার 1 বছর পর। পূর্ণিমা এখন আর ইন্টারন্যাশনালের এমডি, আর মাইতি আগের মতোই মার্কেটিং আর ব্র্যান্ডিংয়ের দিকটা দেখছেন, তবে কনসালটেন্ট হিসাবে। অর্ককে দেওয়া হয়েছে সেই দায়িত্ব। সুলেখার কুণাল ঘোষ দুজনেই মারা গেছেন, তবে পূর্ণিমার সাথে দুজনেরই দেখা হয়েছিল কুণাল ঘোষের তৈরি করা কোম্পানিতে। আবার নতুন করে তৈরি প্রোডাকশন চালু করা হয়েছে আর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।